রাফি, দরজা খোল। ভাবুন তো, ঘড়ির কাঁটায় ঠিক মাঝরাত, আর ঠিক তখনই যদি জানালার বাইরে থেকে এমন কোনো ফিসফিসানি শোনা যায় যা শুনতে অবিকল আপনার কোনো প্রিয়জনের মতো, কিন্তু আপনি খুব ভালো করেই জানেন সেই মানুষটা এই মুহূর্তে সেখানে থাকতেই পারে না। কেমন হবে তখন পরিস্থিতিটা? আজকের এই আয়োজনে আমরা এমনই এক গাছ হমসমে গল্প, দ্য হুইসপারিং ওম্যানের একেবারে গভীরে প্রবেশ করতে যাচ্ছি। আমরা আজকে দ্য হুইসপারিং ওমান নামের এই ভয়ঙ্কর ছোট গল্পটার একটা ব্যবচ্ছেদ করব। অত্যন্ত কম কথায় কিভাবে ধাপে ধাপে সর্বোচ্চ লেভেলের ভীতি তৈরি করা যায়, চলুন সেটাই আজ কালানুক্রমিকভাবে বিশ্লেষণ করে দেখা যাক। তো শুরুতেই চলুন দেখে নিই গল্পের দৃশ্যপট বা নিখুঁত ফাঁদটা আসলে কেমন ছিল। গল্পের শুরুতেই আমরা ক্লাসিক হররের একদম নিখুঁত একটা সেটআপ দেখতে পাই। একটু খেয়াল করুন, বাইরে প্রচণ্ড ঝোড়ো রাত, জঙ্গলের ধারের একটা ছোট্ট গ্রাম, আর রাফি নামের ছেলেটি তার দাদির পুরনো বাড়িতে একেবারেই একা। সবচেয়ে মারাত্মক ব্যাপারটা কি জানেন? সে গ্রামবাসীদের প্রচলিত সাবধান বাণীকে স্রেচ হেসেই উড়িয়ে দিয়েছিল। যারা এই ধরনের লোককথা সম্পর্কে জানেন তারা খুব ভালো করেই বোঝেন যে প্রচলিত নিয়মকে অবজ্ঞা করাটাই কিন্তু বিপদের প্রথম ধাপ। এবার এই টাইমলাইনটা দেখুন কিভাবে এখানে ধাপে ধাপে উত্তেজনা বাড়ানো হয়েছে। ঠিক মধ্যরাতের পর 12:13 হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, গোটা বাড়ির সম্পূর্ণ নিস্তব্ধ, আর ঠিক সেই মুহূর্তেই জানালার বাইরে থেকে ভেসে আসে একটা মৃদু ফিসফিস শব্দ। জাস্ট ভাবুন অবস্থাটা। এই নির্দিষ্ট সময়ের ব্যবহারটাই গল্পের সাসপেন্সকে এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দেয়। আর এর পরে শুরু হয় আসল খেলা, মনস্তাত্ত্বিক ফাঁদ, অনুকরণ আর প্রতারণা। গল্পের মনস্তাত্ত্বিক ভীতিটা কিন্তু এই জায়গায় সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে ওঠে। একদিকে মায়ের কণ্ঠের মতো একটা অত্যন্ত আরামদায়ক আর পরিচিত শব্দ, আর অন্যদিকে এই ভয়ঙ্কর বাস্তবতা যে তার মা আসলে আছেন অন্য একটা শহরে। পরিচিত কোনো কিছু যখন এমন অসম্ভব হয়ে দেখা দেয়, তখন আমাদের মস্তিষ্ক আসলে ভরসা করার মতো আর কোনো জায়গায় খুঁজে পায় না। এই সত্তাটির শারীরিক বৈশিষ্ট্যগুলো কিন্তু বেশ অদ্ভুত। মৃত আমগাছের নিচে দাঁড়িয়ে থাকা এই সত্তার মুখ ঢাকা লম্বা ভেজা চুলে, বাতাসে উড়ছে সাদা পোশাক। কিন্তু সবকিছু ছাপিয়ে ওই উল্টো পায়ের পাতার বিষয়টা শুনলেই কেমন যেন গায়ে লোম খাড়া হয়ে যায়, তাই না? চেনা মানুষের অবয়বে লুকিয়ে থাকা এই অচেনা রূপটি কিন্তু এখানে ভয়ের মূল কারণ। এখন প্রশ্ন হল, বেঁচে থাকার নিয়ম বা গ্রামবাসীদের সতর্ক বার্তাগুলো কি ছিল? গ্রামবাসীদের দেওয়া নিয়মগুলো ছিল একেবারে সিম্পল। কখনোই তার কথার উত্তর দিও না, কখনোই তাকে ভেতরে ঢুকতে দিও না। এই সহজ দুটো নিয়মই কিন্তু একটা টান টান উত্তেজনার জন্ম দেয়। আমাদের মনে স্বয়ংক্রিয়ভাবেই এই আশা তৈরি হয় যে রাফি যেন কোনোভাবেই ভুল করে এই নিয়মগুলো ভেঙে না ফেলে। পুরো গল্পের গতিপথ এখন এই একটা সাবধান বাণীর উপরেই নির্ভরশীল। কিন্তু এরপরই আসে ভয়ঙ্কর পরিণতি। মনস্তাত্ত্বিক ভীতিটা ধীরে ধীরে রূপ নেয় শারীরিক হুমকিতে। সত্তাটির আক্রমণের ধাপগুলোর ক্রমবিকাশ সত্যিই দেখার মতো। প্রথমে শুধুই আবেগপ্রবণ ফিসফিসানে, তারপর দরজায় ধীরগতির টোকা। কিন্তু যখন সে বুঝতে পারল এই মনস্তাত্ত্বিক চালে কোনো কাজ হচ্ছে না, তখন শুরু হলো শারীরিক শক্তির প্রয়োগ। বাড়ির প্রতিটি জানালা একসাথে সজোরে খুলে যাওয়ার মাধ্যমে বাইরের আর ভেতরের জগতের মাঝখানের শেষ দেয়ালটাও ভেঙে পড়ে। আর ঠিক তখনই তার সেই নরম কণ্ঠস্বর হঠাৎ করেই হয়ে ওঠে ভারী এবং রাগান্বিত। তুমি আমাকে ভেতরে আসতে দিচ্ছ না কেন? এই একটা বাক্য পরিষ্কার বুঝিয়ে দেয় যে এখন আর আগের কোনো নিয়ম খাটবে না। ছলনা বাদ দিয়ে সে এখন তার সত্যিকারের হিংস্র রূপ ধারণ করেছে। গল্পের একেবারে শেষ ভাগে এসে আমরা দেখতে পাই চূড়ান্ত মোড়, যেখানে নিরাপত্তার ধারণাটাই পুরোপুরি ভেঙে পড়ে। এরপরই তৈরি হয় এক ভয়ঙ্কর সিনেম্যাটিক মুহূর্ত। নিজের চিৎকার আটকে রাখতে রাফি মুখে হাত দিয়ে সোজা খাটের নিচে লুকিয়ে পড়ে। দরজার টোকা থেমে যায়, চারিদিকে পিনপতন নীরবতা। কয়েক মিনিট কেটে যায়। এই দম বন্ধ করা নীরবতা আর অপেক্ষার প্রহরগুলো যে কোনো কোলাহলের চেয়েও অনেক বেশি ভীতিকর, কারণ এরপর কি হতে যাচ্ছে তা কেউ জানে না। আর এই চরম নিস্তব্ধতার মধ্যে মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন ঘোরে, সে কি সত্যিই নিরাপদ ছিল? গল্পের চূড়ান্ত ধাক্কাটি আসার ঠিক আগে এই একটা প্রশ্ন সাসপেন্সকে একেবারে শিখরে নিয়ে যায়। খাটের নিচে শুয়ে থাকা অবস্থায় রাফির চোখের সামনে ভেসে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা। তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে দুটো ফ্যাকাশে পা, আর সেই পায়ের পাতাগুলো সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো। এটা ছিল একটা চাক্ষুষ প্রমাণ যে সত্তাটি ভেতরে প্রবেশ করার সমস্ত নিয়ম অলরেডি ভেঙে ফেলেছে। আমি তো কখনোই বাইরে ছিলাম না। রাফির ঠিক ওপর থেকে ভেসে আসা এই হাড়হিম করা ফিসফিসানির মাধ্যমেই আমাদের আজকের এই বিশ্লেষণটি শেষ হচ্ছে। এই শেষ লাইনটা প্রমাণ করে দেয় যে রাফির লুকিয়ে থাকাটা কতটা অর্থহীন ছিল। মানে বাইরের দরজায় ধাক্কা বা জানালার শব্দ, এগুলো ছিল শুধুই মনোযোগ ঘোরানোর কৌশল।
ভয়ের আসল উৎস তো শুরু থেকেই ঘরের ভেতরেই ছিল। একবার ভাবুন তো, যখন কোনো অতিপ্রাকৃত সত্তা প্রচলিত সব নিয়ম ভেঙে ফেলে, আপনার নিরাপত্তার শেষ আশ্রয়টুকুও কেড়ে নেয়, তখন কি বাঁচার আর কোনো উপায় অবশিষ্ট থাকে? এই প্রশ্নটাই গল্পের শেষে মনে একটা স্থায়ী আতঙ্কের রেশ রেখে যায়।